বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বক্সনগরে পথ চলা শুরু করলেও বহু প্রতীক্ষিত পেট্রোল পাম্পে উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী ও উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। বক্সনগরে আজ থেকে পথ চলা শুরু হয় নবনির্মিত পেট্রোল পাম্পের। বক্সনগর ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এই পেট্রোল পাম্পটির। বক্সনগরে যান চালক সহ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এ ধরনের পেট্রোল পাম্প নির্মাণের। আজ ফিতা কেটে এর পাম্পটির উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী ও উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক কেডি চৌধুরী, পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। বক্সনগর এলাকার কৃষকদেরও দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি ডিজেল পাম্পের। আজ তাদের এই আশাটুকু পূরণ হয়েছে এই পেট্রোল ও ডিজেল পাম্পের উদ্বোধন হওয়ায়। উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, তাদের দিক থেকে এই রাস্তায় যারা চলাফেরা করেন, এই দাবির পূরণের জন্য আমাদের সরকার অনেক আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কাঠালিয়া এবং বক্সনগরে এরকম কৃষি সেবা কেন্দ্র, অর্থাৎ পেট্রোল এবং ডিজেল যাতে এখান থেকে বিক্রি হয়, যদি সুযোগ সুবিধা পান মানুষজনেরা, তার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। টেন্ডার বিড করেন এবং তারা এই কেন্দ্র এখানে প্রতিস্থাপন করার জন্য তারা অনুমোদন পান। জানলাম তারা সেই ব্যবস্থাও করবেন। তাহলে এই এলাকার কৃষি প্রধান এলাকা, এখানকার যারা কৃষকরা আছেন তারা আরো বেশি ভালোভাবে উপকৃত হবেন। আমি বলবো যারা এই পেট্রোল পাম্পটি স্থাপন করেছেন তারা উদ্যোগ নিয়ে এই কৃষি রিলেটেড যে সমস্ত জিনিসপত্র এখানে শপিং এর জন্য তারা যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করেন, ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে এই এলাকার কৃষকরাও সেই সুযোগ গ্রহণ করতে পারে। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, জন্য পাম্প ব্যবহৃত হচ্ছে। এগুলো চালাতে গেলে যে জ্বালানিটা দরকার, ডিজেল বা পেট্রোল, এগুলো যদি শহরেই শুধু থাকে তাহলে এগুলো সংগ্রহ করে আনা একটা কঠিন ব্যাপার। তাই দেশের জাতীয় নীতিতে কৃষি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার নীতি গ্রহণ করার সাথে সাথে আমাদের রাজ্য যেখানে যেখানে মূল শহর থেকে দূরে অথচ ক্রমবর্ধমান একটি উপনগরীর গ্রামীণ জনগণের তার যে বিভিন্ন যে পরিষেবা, সেই পরিষেবা কত দ্রুত মানুষের কাছাকাছি নিয়ে দেওয়া যায়, তার জন্য সরকার সেখানে আন্তরিকভাবেই সেখানে চেষ্টা করে যাচ্ছে এবং তার মধ্য দিয়ে মানুষ তার পরিষেবা সেখানে পাচ্ছেন। যেই সকল যন্ত্রাংশ সেখানে ব্যবহার করতে হয় তার কাছাকাছি সেটা সেখানে পাওয়া সেখানে সম্ভব হবে। এছাড়াও অত্র এলাকায় আমাদের একটা মোটর স্ট্যান্ড আছে, সেখানে গাড়ি ঘোড়া সেখানে পেট্রোল পেতে গিয়ে সেখানে তারা অবশ্যই সেখানে কাছাকাছি তার একটা সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্সনগর থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মাতাবাড়ি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠতে শুরু করেছে মাতাবাড়ি মন্দির। মেলার নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত আরক্ষা প্রশাসনও। সব মিলিয়ে খুশির বাতাবরণ বইছে মন্দির নগরী উদয়পুরে। মাতাবাড়ি মেলাকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি সকলেরই মধ্যে আনন্দের বাতাবরণ বইছে। ইতিমধ্যে মাতাবাড়ি মন্দিরের লাইটিং, আলোকসজ্জার কাজেও চলছে জোর কদমে। ইতিমধ্যেই ব্লক এলাকার মিউজিয়াম করা হবে জানিয়েছেন বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান মাধব সাহা। এছাড়া মেলায় 500 ভলেন্টিয়ার্স এবং 1-1.5 হাজার সাদা কালো পোশাকে পরা দপ্তরের কর্মীরা থাকবে। তবে আগামী 31 অক্টোবর সন্ধ্যা 5:30 সাংবাদিক সম্মেলন করা হবে মাতাবাড়িতে এই মেলার দায়িত্ব নিয়ম কানুন নিয়ে। মাতাবাড়ি পরিদর্শন করার জন্য একজন টিসিএস অফিসার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ঐতিহাসিক বিষয়গুলিকে চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকারও ইতিমধ্যে মাতাবাড়িতে গিয়ে পর্যবেক্ষণ করে আসলেন। কাবুলি মেলা আগামী 2রা নভেম্বর থেকে যা মাতাবাড়ি শিব মন্দিরকে কেন্দ্র করে শুরু হবে,
তার জন্য প্রথমত হচ্ছে আমরা এই মাতারবাড়ি টেম্পল কমপ্লেক্স এবং মাতারবাড়িতে প্রবেশ করার জন্য জাতীয় সড়ক সহ যে সমস্ত সড়কগুলি আছে তাকে নতুন নতুন আলোকসজ্জায় সুসজ্জিত করবার জন্য আমরা কাজ করে চলেছি। গত বছর আমরা যে পরিমাণ লাইট লাগিয়েছিলাম বিভিন্ন ধরনের ডেকোরেশন লাইট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের লাইট আমরা যা লাগিয়েছিলাম তার থেকে অনেক বেশি লাইট আমরা এবার ব্যবহার করছি। বিশেষত বিভিন্ন রকমের লাইটের শীট যেগুলিকে বলে বা ফিগার লাইটিংয়ের মধ্য দিয়ে তার বিভিন্ন শীট আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি এবং ইলেকট্রনিক গেট আমরা। এদিকে গতকাল মাতাবাড়িতে ইটি বিলি করা হয়েছে লাখখানেক টাকার। তবে এই বছর মেলাকে সমগ্র বিষয়ে পর্যাপ্ত সংখ্যা থাকবে বলে জানায় মেলা কমিটি। ওই তো টিকিট কেনা, কেউ দোকান দেবে, কেউ কিনে বাইরের যে দোকানদাররা আসবে তাদের কাছে বিক্রি করবে। সৌন্দর্য, মাতাবাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন দপ্তর যেটা আরডির আন্ডারে এই কাজগুলো চলছে এবং বিশাল ধরনের অন্যান্য বিগত বছরের তুলনায় বিশাল সৌন্দর্য আয়নের চিন্তাধারা গভর্নমেন্ট নিছে এবং গভর্নমেন্টের চিন্তাধারা সম্পূর্ণ সার্থক এবং খুব সুন্দর দেখা যাবে। এবার মারবাড়ি যেটা কোনো সময় মারবাড়িতে এই এত বিশাল কর্মসূচি হয়েছে না, এইবার যে কর্মসূচি হয়েছে আশা করি গভর্নমেন্ট ভবিষ্যতে আরও অনেক কর্মসূচি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল সোনামুড়া রাঙ্গামাটিয়া থেকে। কলকাতা সিবিআই দুর্নীতি মামলায় ফেরার আসামি ছিল সে। অবশেষে পুলিশের জালে আটক হলো জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফ, বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়ায়। গতকাল রাত 8টা নাগাদ সোনামুড়া পুলিশ আধিকারিক তাপস দেব রাঙ্গামাটিয়া সমিল সংলগ্ন থেকে তাকে আটক করে আজ তাকে সোনামুড়া মহকুমা শাসকের কোর্টে তোলা হলে মহকুমা শাসক সিবিআই অফিসার না আসা পর্যন্ত লতিফকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। 2005 সালের 28 জুন সিবিআই কলকাতা দুর্নীতি দমন শাখা আন্তর্জাতিক পাসপোর্ট জালচক্রের দায়ে লতিফের বিরুদ্ধে মামলা করে চার্জশিট জমা দেয়। তারপর থেকে ফেরার ছিল লতিফ। সিবিআই বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আটক করতে পারেনি তাকে। দেশের একাধিক রাজ্যেও লতিফের সন্ধান চালায় সিবিআই। কয়েকশো বাংলাদেশিকে এই দেশে স্থায়ী বাসিন্দা করে তাদেরকে পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরকম কাজটা করছে তো করছে, ঠিক আছে, রকম যে কেমনে তারা তদন্ত বাড়িয়া এটি শুনছে, মানুষের কাছে আইয়া চাইছে, চাইয়া বাড়ি ঘর দূরে চেক করছে, কিছু পাইছে টাইছে না পাওয়ানোর পরে সবাই আসিল, সবাই তো সাক্ষী টাকিও লইছে যে মানুষের পাসপোর্ট করছে ছবিটা লই আইছে, ছবিটা দিয়েছে, সবাই কেউ চিনছে না, করছে না এরকম মানুষ আমরা দেখছি না। আর এই ধরনের লোক এবারে আইসেও না। তো 2টা কাগজ লিখে প্রধানের কাছে দিছে একটা, আর তারা নিছে একটা, নেওয়ার পর রয়েছে কইছে ওখানে দিয়ে কইছে দেহা করতো, তো তাই নিয়ে দেহা করছে না, ডরে করছে। যখন তখন যদি স্যারেন্ডার হাত গেলে তো তোরা নিজের মনের ভয়ে দেহা করছে না। এরপর আর কোনো এইসব কাজের কোনো কাছে ধরো নাই, করছে না। মোটা টাকার বিনিময়ে সে এই জাল পাসপোর্ট করে বলেই জানা যায়। আরও কোনো বিষয়ে এর সাথে জড়িত রয়েছে কিনা পরবর্তী জেরাতে তা জানাবে। তবে আজ কলকাতা থেকে সিবিআই সোনামুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই বছর সোনামুড়া থানায়ও আন্তর্জাতিক পাসপোর্ট চক্রে মামলা হয় আব্দুল লতিফের বিরুদ্ধে, যার মামলা নম্বর 30/2013 ধারায় 468, 471, 420 আসামি ফেরার থাকায় আই ও বিষ্ণু ভৌমিক 150 পৃষ্ঠা চার্জশিট জমা দিয়েছেন। মূল চাই গ্রেপ্তারের পর আরও কিছু চাই ধরা পড়বে বলে জানা যায় একটি বিশ্বস্ত সূত্রে। গতকাল রাত্রেবেলা সন্ধ্যা নাগাদ, রাত্রে প্রায় 8টা নাগাদ আমরা গোপন খবরের ভিত্তিতে একজন আব্দুল লতিফ নামক লোককে আমরা আটক করি। উনি সিবিআইয়ের একটা কেসে 2005 থেকে উনি ওয়ান্টেড
ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। ওনাকে সিবিআই খুঁজছে, সেই মোতাবেক সিবিআই আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে। জানানোর পর আমরা অনেক দিন থেকেই ওকে খুঁজছিলাম। তো গতকাল ওকে পাওয়া গেছে। ওকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করি। আটক করার পর আজকে আমরা কনফার্ম হই যে উনিই সেই আব্দুল লতিফ, যে ব্যক্তিটা সিবিআই কেসে ওয়ান্টেড। তো সেই মোতাবেক ওকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো পুরো করতে পারলে আজকেও আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করতে পারি যদি টাইম পাই, না হলে আমরা কালকে সকালে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো। অ্যাকর্ডিংলি আমরা সিবিআইকেও জানিয়ে দিয়েছি যে ওরা যাতে এসে ওনাকে নিয়ে যান। পুলিশ, আমি আমার স্টাফ সহ সোনামুড়া থানা থেকে স্টাফ নিয়েছি। আমার এখান থেকে যারা আমার সঙ্গে আছেন ওরা গেছে। ওর বিরুদ্ধে ও পাসপোর্ট জাল চক্রের সঙ্গে জড়িত ছিল। 468, 471, 420, 120B এসব ধারায় ওর বিরুদ্ধে চার্জশিট আছে সিবিআই। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর হেরাছড়া এডিসি ভিলেজের শাসক দলের 3 বিদ্রোহী সদস্যের মধ্যে একজন পুনরায় শাসক দল ফিরে এসেছেন। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সেই বিদ্রোহী সদস্য উমা বাউরি। হীরাছড়া এডিসি ভিলেজের শাসক দলের 3 বিদ্রোহী সদস্যদের মধ্যে একজন উমা বাউরি শাসক দলে ফিরে এসেছেন। ফলে হীরাছড়া এডিসি ভিলেজে এখন কংগ্রেসের 4 আর শাসক দলের 5। তাই হীরাছড়া এডিসি ভিলেজ দখল করার স্বপ্ন পূরণ আর হলো না। আগে 9 সদস্য এডিসি ভিলেজে শাসক দলের ছিল 9, কংগ্রেসের 2 জন, 3 জন বিদ্রোহ করায় কংগ্রেসের সংখ্যা দাঁড়ায় 5। বর্তমানে একজন পুনরায় আসায় শাসক দলের সদস্য সংখ্যা আবার 5-এ দাঁড়ালো। আর এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহর প্রেস ক্লাব নির্বাচিত সদস্য উমা বাউরি জানান, বিধায়ক বিজি সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি তাকে পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তাকে 1 মাসের বেশি বিধায়কের বাড়িতে আটকে রাখা হয়েছিল। তাকে চাপ দেওয়া হয়েছিল যাতে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট দেন। চাপে পড়ে ভোট দিতে হয়েছে শ্রীমতী উমা বাউরিকে। শ্রীমতী উমা বাউরি জানিয়েছেন তিনি সিপিআইএম সদস্যদের সাথে রয়েছেন এবং সিপিআইএম সদস্য হিসাবে থাকতে চান। তিনি মাছমারা জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কাছে লিখিতভাবে বিস্তারিত জানিয়েছেন। বিরোধিতার লোক ওইজন আয়া আমার লইয়া গেছে, তার চলো এখানে থাকলে তো তোমরা কোনো সুযোগ সুবিধা পাইতে আসো না, তোমার সুযোগ সুবিধা করে দিব, চলো এখানে সন্ধ্যা এখন যাইবা, কিছু সময় পরে আনিয়া পোস্ট করে দিব। কইয়া নিছে আমরা বাড়ির থেকে, ওই বিরোধিতার বাড়িতে। এরপরে নিয়ে আমরা ঘরের ভিতরে বন্ধ করে রাখে দিছে, আর তো বাইর হওয়ার সুযোগ দিছে না। আমি কইয়া রে গোলা পানো কিছু কইলাম না, কিছু না, হঠাৎ করে বাড়ি থেকে বাইর হয়ে আইলাম। আর এখন তারা বন্ধ করে রাখে দিই, এমনকি যে মোবাইলটা পর্যন্ত লগে আমরা দিছে না, যে কোনো কিছু কথাবার্তা কইতাম, বাড়ির মানুষরা জানাইতাম। কার বাড়িতে রাখছো বন্ধ করে? এই বিরোধিতার বাড়িতে। বিরোধী সিনা বদরুল সিনা 2 জনেই আসছিল। বদরুল জামান, হ্যাঁ 2 জন আসলে লোকে বলছে যে এখান থেকে বাইরে হলে তোমরা মারি দিব, তোমার ফ্যামিলি সবটা মারি দিব, তোমরা এখান থেকে বাইরে হওয়ার চেষ্টা কিছু করবে না। এটা লাগে খাইতে আসি। আর পার্টি আমারে যেভাবে হোক আমারে যেমন ইয়ে দেয়, আগের মতো যেমন আমার সব কিছু থাকে মেম্বারশিপ, আমি উমা বাউরি করতে আসি। তো আপনি কি মানে কোন দলের নির্বাচিত সদস্য? আমি সিপিএম দলের নির্বাচিত। তো আপনি কোন দল ত্যাগ করছেন না? না স্যার। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সোনামুড়া শহরের বুকে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। এক জুয়েলারি দোকান থেকে চুরি করার চেষ্টা করে একটি লকারও, পরে ফেলে পালিয়ে যায় চোরের দল। আবারও সোনামুড়া শহরের পান কেন্দ্রে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও বড় কোনো সম্পদ চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়নি চোরের দল। প্রশ্ন উঠেছে সোনামুড়া বাজারে নৈশ প্রহরীদের ভূমিকা নিয়েও। ঘটনা গতকাল রাতে। ঘটনায় জানা যায় সোনামুড়া স্পোর্টিং মাঠে কিছু লোক প্রাতঃভ্রমণে এসে দেখে মাঠের এক প্রান্তে একটি লকার পড়ে আছে। তখন সন্দেহ হয় তাদের। বাজারে এসে দেখে মধ্যবাজারের অলঙ্কার ম্যানশন নামে একটি জুয়েলারি দোকানের দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দোকানের মালিক প্রদীপ দাস ও সোনামুড়া থানায়। ছুটে আসেন এসডিপিও তাপস দেব, সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা সহ পুলিশ বাহিনী। দোকানের মালিক প্রদীপ দাস জানান, দোকানের কোনো কিছু না চুরি হলেও লকারটি নিয়ে গিয়েছিল চোরের দল, কিন্তু তা ভাঙতে না পারায় ফেলেই পালিয়ে যায় চোরের দল। সরাসরি ফোন করে বলতে আপনার দোকানে তো তালা তোলা ভাঙা বাইরে, তারপর আইলাম, আইয়া এবার ফোন করলো, ফোন করে বলে যে আপনার দোকানে তো
সিন্ধুকটা মাঠে আছে, আমরা একটা মাঠ আছে, মাঠের সামনে সিন্ধুকটা আছে। এরপর তাড়াতাড়ি আমি সিন্ধা দূরে আইলাম, থানাতে খবর দিলাম, থানা পুলিশ খবর আইলো না, চুরি টুরি হয়েছে না, তালা তোলা ভাঙছে, সিন্ধুকটা মাঠে নিয়েছিল, ভাঙতে পারছে না। মাঠের উপরে একটা লোক আসছিল, এই লোকটা ভেঙে লাগছে, দিকটা ভাঙতে পারছে না, আবার দোকানে নিয়ে নিরাপত্তা বলতে ৭২ ডিগ্রি আছে, তারা কালকে কি ডিউটি করলো এটা তারা জানলাম না। পুলিশে তো সাথে আমি থানাতে আইছি, থানায় খবর দেওয়ার পরে মিনিট 5-এর মধ্যে পুলিশ আইয়া দেখলো আমার দোকান অবস্থা। এটা আমরা 10টার দিকে আইয়া দেখছি যে দোকান প্রদীপে বইতেছে, দোকানটা চুরি হয়েছে, সন্দুক নিয়েছে। আমরা মাঠে গিয়ে দেখি মাঠে গিয়ে সন্দুকটা চুরি হয়েছে আর কি। সে কেউ দর্শন হচ্ছে না, থানার তো পিএসে খবর দেওয়া হয়েছে, পিএসের দিকে ওসি সাহেব আইসা এসে দেখে সেরা স্টাফ তো পুলি আইসে, সারালি আইসে, সব ইনফরমেশন করতেছে। আবার পাশাপাশি একটা দোকানের টিভিতে একটা মাংস গামলা পাওয়া গেছে, তারা খাওয়া দাওয়া করছে না আর কি। অনুমান করা হচ্ছে 5 থেকে 6 জন চোর থাকতে পারে দলটিতে। তবে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও শহরের বুকে এই চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে নৈশ প্রহরীদের ভূমিকা নিয়েও, প্রশ্ন উঠেছে শহরের পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও। দাবি উঠেছে নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার করা হয়। সোনামুড়া বাজারে অলঙ্কার ম্যানশন নামক একটা দোকানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা দোকানের তালা ভেঙে এবং আয়রন চেস্টটি বের করে, কিন্তু আয়রন চেস্টটি ভাঙতে পারেনি। সকালবেলা আমাদের কাছে খবর আসে, আমরা এই ব্যাপারে তদন্ত করছি। এখান থেকে কোনো কিছু চুরি হয়নি, শুধু দরজা ভেঙে আয়রন চেস্টটা বের করেছিল, কিন্তু ওরা এটা ভাঙতে পারেনি। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মহাদেব দিঘি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল দমকল বাহিনী। মৃত ব্যক্তির নাম গণেশ বলে জানা যায়, তার বাড়ি ফুলকুমারী এলাকায়। উদয়পুর মহাদেব দিঘির জল থেকে এক মৃতদেহ উদ্ধার করে উদয়পুর দমকল দপ্তর। মৃত ব্যক্তির নাম গণেশ, বাড়ি ফুলকুমারী এলাকায়। ঘটনা গতকাল সন্ধ্যা 5টা নাগাদ। ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি এই দিঘির জলে স্নান করতে যায়, তখন ওনার পায়ে কিছু একটা লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহযোগিতা মৃতদেহটিকে মহাদেব দিঘির পাড়ে তুলে এবং দমকল কর্মীদের জানায়। পরবর্তী সময় মৃতদেহটিকে উদয়পুর ত্রিপুরেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সঞ্চালী দাস জানায় সে মৃত গণেশ ছিল পেশায় গাড়ি চালক, এমনটাই মতামত স্থানীয়দের। তবে ঘটনাটি খুন না জলে ডুবে মৃত্যু তা তদন্ত করছে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। তবে এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উদয়পুরে বেশ কিছু হওয়ায় জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কি তদন্ত করছে প্রশ্ন জনতার। 20 to 30 years age হবো। মদের দিকে থেকে আনা হয়েছে, পেশেন্টের জন্য আনা হয়েছে, অলরেডি বন্ডেড, সাসপেক্টেড ড্রাউনিং কেস। আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসে ধলাই জেলার বার্ষিক সাধারণ সভা এবং সেমিনার অনুষ্ঠিত হয় কমলপুর মডেল এসবি স্কুলের কনফারেন্স হলে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ধলাই জেলার বার্ষিক সাধারণ সভা এবং সেমিনার আজ কমলপুর মডেল এসবি স্কুলের কনফারেন্স হল করে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার, সংগঠনের ডিস্ট্রিক্ট চিফ কমিশনার বিমল সূত্রধর, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রবীন্দ্র দেববর্মা, স্টেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার হরিপদ দেব, অবনীন্দ্র পাল, ভগত প্রসাদ সহ আরও অনেকে। সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে স্কাউটস অ্যান্ড গাইডসের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত হন মহকুমা শাসক হেমেন্দ্র কুমার, সভাপতি নির্বাচিত হন অবনীন্দ্র পাল, ডিস্ট্রিক্ট চিফ কমিশনার হিসেবে দায়িত্ব পাল বিমল সূত্রধর, অ্যাসিস্ট্যান্ট স্টেট ট্রেনিং কমিশনার হরিপদ দেব সহ 23 জনের নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি 21 জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। भारत स्काउट्स एंड गाइड्स उद्देश्य निये बक्तव्य रखें बक्तारा। स्काउट गाइड के आगे बढ़ाए और हमारा त्रिपुरा को राज्य में एक और नतून दिशा पर ले जाए। हमारा जो बच्चा लोग हम उसके बीच काम करता हो, जो बच्चा स्कूल में पढ़ता है उसको स्वाभाविक शिक्षा के पास हम लोग खेला धुला के माध्यम से उसकी चरित्र गठन करने के लिए हम लोग स्काउट गाइड काम कर रहा है। समाज में ऐसे सुंदरता फैलाने जाए जो कुसंस्कार है उसके विरुद्ध स्काउट गाइड काम कर रहा है। कमलपुर में
विभिन्न सेवा क्षेत्रों में हम लोग भाग लेता है। जो प्राकृतिक दुर्योग डिजास्टर मैनेजमेंट में ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মহিলা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য চলছে নিয়োগ প্রক্রিয়ার কাজ। উদয়পুর কেবিআই মাঠে ও কলেজ মাঠে হয় নিয়োগ প্রক্রিয়ার কাজ। ত্রিপুরা পুলিশ মহিলা কনস্টেবল পদে নিয়োগের আশায় মহিলা যুবতীদের মধ্যে রেকর্ড পরিমাণ ভিড়। 29 অক্টোবর উদয়পুর কেবিআই মাঠে এবং 30 অক্টোবর উদয়পুর কলেজ মাঠে হয় মহিলা কনস্টেবল চাকরির জন্য ইন্টারভিউ। তবে এর মধ্যে SC 56, ST 89, আদার্স পদে 155 জন নেওয়া হবে। আগামী 5 নভেম্বর পর্যন্ত গোমতী জেলার বিভিন্ন প্রান্তে নেওয়া হবে ইন্টারভিউ। সকলেরই আশা চাকরি, কিন্তু চাকরি আর মিলে না, তবু একটু আশা যদি পেয়ে যায়। এই আশাতেই প্রচণ্ড রোদের দাবদাহে মহিলা মেয়েদের এমনকি দূর দিগন্ত থেকে আসা সকলেরই ভিড় ছিল চোখে পড়ার মতো। আমি মকরানি থেকে আসছি। আমি অনেক মানুষ সঙ্গে থাকতেও আরাম লাগছে, আর আমার সব কিছু ঠিকঠাক আসছে। আমি এখন পর্যন্ত মানে কিছু চিন্তা নাই। আজকে পুলিশে মাপ দিতে গেছি। কিরকম লাগছে এখানে এসে? ভালো হয়েছে, চাকরি করবো খুব ইচ্ছা, ছোটবেলা থেকে পুলিশ করার খুব ইচ্ছা আসলো, তার জন্য আসছি। আমরা তো 4টা থেকে লাইন ধরেছি, কিন্তু কতক্ষণ চলবে এটা তো জানি না। 12টা। এছাড়াও পুলিশ প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল স্থানীয় ইন্টারভিউ প্রাঙ্গণে, যাতে করে কারোর কোনো অসুবিধা না হয়। মেডিকেল টিম সহ পানীয় জলের সুবন্দোবস্ত এবং এমনকি কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তাগণ খুবই সহযোগিতা করেছিলেন ইন্টারভিউ দিতে আসা মহিলাদের। গতকাল ইন্টারভিউ কালে উপস্থিত ছিলেন বিশালগড় থানার SDPO শর্মিষ্ঠা চক্রবর্তী, গোমতী জেলার SP তিরঙ্গনা সম্বর্ধন এবং SP তথা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রদীপ পাল। আজ থেকে ত্রিপুরা পুলিশ মহিলা কনস্টেবলের ইন্টারভিউ আরম্ভ হয়েছে। ইন্টারভিউর প্রথম ভেন্যু হলো কেবিআই গ্রাউন্ড উদয়পুর। তো আজকের ডেটে গোমতী ডিস্ট্রিক্টের সমস্ত সাব ডিভিশন, সমস্ত থানার আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন ওনাদের আজকে এখানে মানে ইন্টারভিউ হবে। পুলিশি ব্যবস্থা খুব সুন্দর, মাঠে সুশৃঙ্খলভাবে ক্যান্ডিডেটরা আছে, ওদের মেজারমেন্ট নেওয়া হচ্ছে। তারপর ফিজিক্যাল ইভেন্টস হবে, ডকুমেন্টস চেকিং হবে, রিটেন টেস্ট হবে, ভাইভা টেস্ট হবে, তারপর ইন্টারভিউ শেষ হবে। এই প্রসেসটা মানে করতে কমপ্লিট হতে 2-3 দিন টাইম লাগতে পারে, এটা ডিপেন্ডিং আপন দ্য গ্যাদারিং অফ দ্য ক্যান্ডিডেট। এখন পর্যন্ত সুশৃঙ্খল আছে, গ্যাদারিংও আছে। মোটামুটি গোমতী ডিস্ট্রিক্টের সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকেই ক্যান্ডিডেটরা এসছে। এটা এখানে ইন্টারভিউর সময়ে যদি কোনো মানে ফিজিক্যালি ইনজুরি হয় সেই জন্য ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে এবং ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা রয়েছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। বক্সনগরে আজ অনুষ্ঠিত হলো মনিরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে বক্সনগর দক্ষিণপাড়া একাদশ। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। ঢাকা, কলকাতা সহ দেশ বিদেশের নামি দামি ফুটবলারদের উপস্থিতিতে আজ বক্সনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল মনিরুল হোসেন নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বক্সনগর দক্ষিণপাড়া এবং কলমচড়া জনকল্যাণ সংঘের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মূল লড়াই হয়েছে নাইজেরিয়ান বনাম নাইজেরিয়ান খেলোয়াড়দের মধ্যে। টুর্নামেন্টটি ক্ষুদ্র পরিসরে শুরু হলেও ফাইনাল পর্বে এসে আন্তর্জাতিক ম্যাচের রূপ ধারণ করে। আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক তপন দাস, শ্যামল চক্রবর্তী ও ক্রীড়া সচিব কমল সাহা, সিপাহীজলা জেলার পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস, জেলা শাসক KD চৌধুরী, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল, সোনামার নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের সহ অসংখ্য দর্শক। ম্যাচে দু দলই একটি দারুণ ফুটবল ম্যাচ উপহার দিয়েছেন কয়েক হাজার দর্শককে। ম্যাচ শেষের 15 মিনিট বাকি থাকতে ম্যাচের প্রথম গোলটি করেন বক্সনগর দক্ষিণপাড়া দলের হয়ে ক্রিস্টান পার। একটি পেনাল্টি গোলের উপর ভর করে 1-0 গোলে ম্যাচে জয়লাভ করে বক্সনগর দক্ষিণপাড়া একাদশ। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ম্যাচটিকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজার দর্শক জড়ো হয়েছিল মাঠে। দ্বিতীয়ত দুদিকে গ্যালারি তৈরি হয়েছে, আরো দুদিকে গ্যালারির বাকি আছে। জায়গার সংকুলন হলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব গ্যালারি করে দেওয়ার জন্য। তার আগে এই মাঠে এবং ফেন্সিং তৈরি করা খুবই প্রয়োজন। আমি নিশ্চয়ই একজন ক্রীড়ামন্ত্রী হিসাবে এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে সারা রাজ্যে যে সমস্ত মাঠগুলো আছে, যে সমস্ত জায়গাতে আমরা পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছি, সেইগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নের খেলাধুলা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। 130 থেকে 32 কোটি টাকা রাজ্যের মধ্যে